আমার অঙ্কটা দেখো, বলো তো 1 কুড়ি মানে কি? 1 কুড়ি মানে কি বাবা? 20টি। তাহলে 1 কুড়ি ডিমের 160 টাকা দাম দেওয়া আছে। তাহলে 1 কুড়ি ডিমের দাম কয় টাকা দেওয়া আছে? তো রাজু 0.8 কুড়ি কিনছে। আরেকবার বলো, 1 কুড়ি মানে কয়টি? আমরা শুরুতেই লিখি 1 কুড়ি সমান 20টি। আচ্ছা, 1 কুড়ি যদি 20টি হয়, নৈতিক বলো 0.8 কুড়ি তে কতটি হবে, কি করে বের করব? তাহলে আমরা লিখব, অতএব রাজু ডিম কিনলো, রাজু ডিম কিনলো 20 গুণ 0.8। তাহলে বলো তো, আমরা যদি 20-এর সাথে 8-এর গুণ করি, 20-এর সাথে 8-এর গুণ, দশমিক ছাড়া, 8 0 8 2 16, 160। দশমিক আছে এখানে 1 ঘর আগে, কয় ঘর আগে? আমরা 1 ঘর আগে দশমিক দিলে কত হয় বাবা? 16। এটা কিনছে কে? রাজু। একইভাবে আমরা রুমি কতটি ডিম কিনলো সেটা আমরা বের করি। তাহলে রুমি ডিম কিনলো, রুমি ডিম কিনলো, একইভাবে 1 কুড়ি মানে 20, রুমি কিনছে 0.5 কুড়ি, 0.5 কুড়ি। আবার আমরা গুণ করি 20-এর সাথে 5-এর, 5 20-এ হচ্ছে 100 হয়। দশমিক আছে 1 ঘর আগে, 1 ঘর আগে দিলে 10টি। আমরা প্রশ্নটাতে লেখা ছিল কে কয়টি ডিম কিনলো। প্রশ্নে কি লেখা ছিল? কে কয়টি ডিম কিনলো। তাহলে রাজু ডিম কিনছে কয়টি? 16টি। আর রুমি কয়টা কিনছে বাবা? 10টি। বুঝছি কি? এবার কে কত টাকা দাম দিল, দামও বের করতে বলছে। দেখো তো, শুরুতেই 1 কুড়ি ডিমের দাম কয় টাকা দেওয়া ছিল? 160 টাকা। রেডি হও, 1 কুড়ি মানে কয়টি? তাহলে 20টা ডিমের দাম 160, 20টা ডিমের দাম 160। আগে বের করতে হবে কয়টা ডিমের দাম? একটি ডিমের দাম। একটি ডিমের দাম কি করে বের করব? ভাগ করে। তারপরে বলো তো, এই 16টা ডিমের দাম কি করে বের করব? 10টা ডিমের দাম কি করে বের করব? তা আমরা যদি এইভাবে করি, দেখো তো, যে 1 কুড়ি ডিমের দাম 160 টাকা, অতএব রাজু ডিমের দাম দিল, হ্যাঁ, কারণ এটা তো 1 কুড়ি, তাই না? তাহলে 160-কে আমরা 0.8 দিয়ে গুণ করব। আমরা আর ভাগ করলাম না, অর্থাৎ একটা ডিমের দাম বের করলাম না। একটা ডিমের দাম বের ছাড়াও আমরা করতে পারি অঙ্কটা। কিভাবে? এখানে বলো তো, 1 কুড়ি মানে 20, আর কিনছিল কত? 0.8 কুড়ি। এখন 1 কুড়ি দাম কত? 160। কিনছিল কয় কুড়ি? গুণ করে দাও, গুণ করে দিলে আমাদের টাকার পরিমাণ বের হবে। 160-কে আমরা 8 দিয়ে গুণ করি, কত বাবা? 8 0 6 48, 8 1 4 12, 128। এখানে দশমিক আছে 1 ঘর আগে, 1 ঘর আগে দিয়ে দিলাম। তাহলে 1 2 8, 128 টাকা। এটা কে দাম দিয়েছে? রাজু। একইভাবে আমরা রুমি ডিমের দাম দিল, রুমি ডিমের দাম দিল। তাহলে 160-কে গুণ করব 0.5 দ্বারা, 0.5 দ্বারা। একইভাবে গুণ করতে পারো তোমরা। চমৎকার। 80 টাকা। কত টাকা হয়? 80 টাকা হয়। দশমিক 1 ঘর আগে 80 টাকা। কার কার রাইট ছিল একটু হাত তুলি। যে যেভাবেই করো অঙ্কটার উত্তর ঠিক আছে তো? 2 নম্বর অঙ্ক, একটা লাঠির 0.15 অংশ কাদায়, 0.65 অংশ পানিতে আছে। বলো তো, এই কাদার অংশ আর পানির অংশ প্রথমে কি করা দরকার? যোগ লিখবো কি আমরা? কাদায় ও পানিতে মোট আছে, কাদায় ও পানিতে মোট আছে, আমরা যোগ করি। কাদায় আছে 0.15 আর পানিতে আছে 0.65। আমরা যোগ করলে হচ্ছে 0.80। 0.80 অংশ হচ্ছে আমাদের কাদায় আর পানির অংশ, কাদায় আর পানির অংশ। বলো তো, বাকি অংশ কোথায় আছে? বাকি অংশ কি করে বের করব? 1 কি? সম্পূর্ণ লাঠি। তাহলে মনে করি সম্পূর্ণ লাঠি, সম্পূর্ণ লাঠি হচ্ছে 1 অংশ। অতএব পানির উপরে আছে, পানির উপরে আছে, 1 থেকে বিয়োগ করে, 1 বিয়োগ
আমরা বিয়োগের সুবিধার্থে দশমিক দিয়ে দুটা শূন্য দিই আর 0.80। এটা বিয়োগ করলে হবে 0.20 অংশ। পানির উপরে আছে 0.20 অংশ। এটা পানির উপরের অংশ। প্লিজ ছেলেটা দেখো তো, পানির উপরে ছিল কয় মিটার? তাহলে বলো তো, এই যে 0.20 অংশ, এটা মানে কয় মিটার? প্রশ্নমতে লিখি। প্রশ্নমতে 0.20 অংশের দৈর্ঘ্য 4 মিটার। অতএব 1 বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য, 1 বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য, বলো তো 1 অংশের মান কি করে বের করব? ভাগ। তাহলে 4কে আমরা ভাগ করি 0.20 দ্বারা। পরের লাইনে 4 ভাগ এই যে 0.20, এটাকে ভগ্নাংশ বানাবো। বলো তো তাওসিফ, 0.20 ভগ্নাংশ কত? 2 বলো। 20/100। এই যে দশমিক ছাড়া, দেখো তাওসিফ, দশমিক ছাড়া এটা কত? 20 ওপরে। এবার তাওসিফ দেখো, যে দশমিক ছিল তার জন্য প্রথমে 1, তার ডান সাইডে 2 অঙ্ক ছিল, 2টা শূন্য। বুঝছো না বোঝো নাই? এবার আসো ভগ্নাংশের ভাগ। এটা কার ভাগ? ভগ্নাংশের। তাহলে 4, এই ভাগ চিহ্নটা গুণ হয়ে গেল, ভাগ চিহ্নটা কি হয়ে গেল? গুণ। আর এটা বিপরীত হবে। বিপরীত মানে কি? 100 উপরে যাবে আর 20 নিচে আসবে। প্রয়োজনে ভগ্নাংশকে লঘিষ্ঠকরণ করতে হয়, কাটাকাটি করব আমরা। এই যে 20 দিয়ে 100কে ভাগ করলে হয় 5, 20 দিয়ে 100কে ভাগ করলে কত হয়? 4 এর 5 গুণ করলে কত হয় বাবা? 20। এটা হচ্ছে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য। এটা কি বের হলো? সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য। অতএব সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য লেখো। সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য 20 মিটার। সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। আমরা কি অঙ্কটা বুঝছি না বুঝি নাই? 3 নম্বর অঙ্কটা দেখো। 3, নোমান সাহেব তার সম্পত্তির 1/8 অংশ নিজের জন্য রেখে 1/8 অংশ স্ত্রীকে দিলেন। অবশিষ্ট সম্পত্তি 4 পুত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছেন। বলতে হবে প্রথম কাজ কি? যোগ। কোনটা কোনটা যোগ? অর্থাৎ সম্পত্তি নিজে রেখেছেন এবং স্ত্রীকে দিয়েছেন, এই দুটাকে কি করা? যোগ করা। তা আমরা লিখি সম্পত্তি নিজে রাখেন ও স্ত্রীকে দেন, মোট 1/8 যোগ 1/8। আমরা যোগ করি এই দুটা। 8 একে 8, সরি এখানে 1 2/8। প্রয়োজনে ভগ্নাংশকে লঘিষ্ঠকার 2 দিয়ে কাটি। 2 একে 2, 4 2 8, 1/4 অংশ। এই সম্পত্তি উনি নিজে রেখেছেন এবং স্ত্রীকে দিয়েছেন। মনে করি মোট সম্পত্তি 1 অংশ। বলো তো বাবা, অবশিষ্ট সম্পত্তিটা কি করছেন উনি? 4 ছেলেকে দিয়েছেন, 4 পুত্রকে দিয়েছে, তাই না? তাহলে অবশিষ্ট সম্পত্তিটা আমরা কি করে বের করব? তাহলে অবশিষ্ট সম্পত্তিটা আমরা কি করে বের করব? তাহলে আমরা লিখি এখন যে 4 পুত্র পেল। 4 পুত্র পেল, 1 থেকে বিয়োগ করি 1/4। 1 থেকে 1/4 বিয়োগ করি। এখানে 4 একে 4 বিয়োগ 1, 3/4। সবাই দেখো তো বাবা, অঙ্কে একটা টাকার পরিমাণ দেওয়া আছে, ওটা কয় পুত্রের টাকা দেওয়া আছে দেখো তো? 1 পুত্র। কিন্তু এখানে যে অংশটা বের হয়েছে এটা কয় পুত্রের? তাহলে এটাকে আগে কি বানানো দরকার? 1 পুত্রে রূপান্তর করা দরকার। বলো তো 1 পুত্র পেল কত, কি করে বের করব? তাহলে 1 পুত্র পেল, সেটা আমরা ভাগ করে বের করব। 3/4 কে 4 দ্বারা ভাগ।
এখানে 3/4, এ ভাগ চিহ্নটা গুণ, 4-এর বিপরীত হচ্ছে 1/4। পরের লাইনে গুণ, লবের সাথে লব, 3 একে 3, 4-4-এ 16, 3/16 অংশ। বলতে হবে এই 3/16 অংশ কয় পুত্রের? এক পুত্রের। টাকা দেওয়া আছে কত? প্রশ্ন মতে লেখো। প্রশ্ন মতে 3/16 অংশ সমান 15,000 টাকা। 3/16 অংশ সমান 15,000। অতএব এক বা সম্পূর্ণ অংশ, একবার সম্পূর্ণ অংশ। বলো একের মান কি করে বের করব? 15,000-কে 3/16 দ্বারা ভাগ। পরের লাইনে 15,000 গুণ 16 ওপরে, 3 নিচে, 3 দিয়ে 15,000-কে কাটলে হয় 5,000। 5,000 আর 16 যদি গুণ করি, 5-16 80,000 টাকা। এটা হচ্ছে তার মোট সম্পত্তির মূল্য। এটা কোন অংশের মূল্য? মোট সম্পত্তির মূল্য। নিচে লেখো অতএব মোট সম্পত্তির মূল্য 80,000 টাকা। অতএব মোট সম্পত্তির মূল্য, মোট সম্পত্তির মূল্য 80,000। মোট সম্পত্তির মূল্য হচ্ছে 80,000 টাকা। অঙ্কটা আরেকবার বুঝি আমরা, অঙ্কটা আরেকবার বুঝি। বলো তো সম্পত্তি নিজে রাখেন এবং স্ত্রীকে দেন, মোট কত অংশ? কি করে বের করব? এই 1/8 হচ্ছে নিজে রেখেছেন, 1/8 স্ত্রীকে দিয়েছেন, যোগ করে কত আসছে? 1/4। এটা হচ্ছে নিজে রাখছেন এবং স্ত্রীকে দিয়েছেন। বলো তো আরো যে অংশটা আছে সেটা কি করছে? কয় পুত্রকে দিয়েছে? 4 পুত্র। বের করতে গেলে মনে করি মোট সম্পত্তি কয় অংশ? তাহলে 1 থেকে আমরা 4 পুত্র যে বের করব সেটা বের করবো 1 থেকে 1/4 বিয়োগ করে কত আসছে? এখন বলো তো এটা কয় পুত্রের অংশ? টাকা দেওয়া আছে কয় পুত্রের? তাহলে আগে আমরা 4 পুত্রের যে অংশটা, এটা কয় পুত্রে কনভার্ট করব? 1 পুত্র পেল 3/4 ভাগ 4, কত আসছে বাবা? 3/16। বলো তো এখন এটা 1 পুত্রের অংশ না? টাকার পরিমাণও দেওয়া আছে কয় পুত্রের? প্রশ্ন মতে 3/16 অংশ সমান কত? 15,000। এক অংশের মান কি করে বের করতে হয়? বুঝছো? পারবো তো? ঠিক আছে, ইনশাআল্লাহ। অঙ্ক নাম্বার 4, মনোযোগী হই। 4, রায়হান সাহেব তার মাসিক বেতনের 1/5 অংশ বাড়ি ভাড়া দিয়েছেন, 3/8 অংশ ছেলেমেয়ের পড়ার খরচ এবং 3/10 অংশ অন্যান্য কাজে ব্যয় করেন। বলতে হবে প্রথম কাজ কি? যোগ করা। তাহলে আমরা লিখি মোট ব্যয় করেন। মোট ব্যয় করেন, সব অংশগুলো যোগ করো। 1/5, 3/8, 3/10। বলো তো দ্রুত বলো তো বাবা, 5, 8 এবং 10-এর লসাগু কত? 40 হচ্ছে লসাগু। কত লসাগু? 40। এই 5 দিয়ে 40-কে ভাগ করে কত হয়? 8। 8 একে 8, 8 দিয়ে 40-কে ভাগ করে হয় কত? 5। 3 5 15। 10 দিয়ে 40-কে ভাগ করে কত হয়? 4। 3 4 12। সবগুলো যদি যোগ করি তাহলে হবে 35/40। কত হবে? 35/40। প্রয়োজনে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকার করতে হয়, কাটাকাটি। আমরা 5 দিয়ে কাটি, 5 7 35, 5 8 40, 7/8 অংশ। এটা কি করলেন লাবিব? কি করছে এটা? খরচ, ব্যয়। এখন বলতো অবশিষ্ট অংশ আছে সেটা কি করছে? জমা রেখেছেন। কোথায় রেখেছেন? ব্যাংকে জমা। বলতো এই যে খরচগুলো, এই খরচটা কি 1 মাসের খরচ না 1 বছরের খরচ? 1 মাসের। উনি মাসিক বেতন থেকেই তো খরচ করছে এগুলা। তাহলে এই খরচগুলো হচ্ছে 1 মাসের খরচ। তাহলে বলতো ব্যাংকে যে জমা রাখতেছে এটাও কি 1 মাসের? ওকে, আমরা লিখি মনে করি মাসিক বেতন 1 অংশ, অতএব 1 মাসে জমা রাখেন, 1 মাসে জমা রাখেন
এক মাসে জমা রাখেন 1 বিয়োগ 7/8, 8 একে 8 বিয়োগ 7, 1/8 অংশ। এটা হচ্ছে উনি 1 মাসে জমা রাখেন। বলো অঙ্কতে দেখো একটা টাকার অ্যামাউন্ট দেয়া আছে, বলো তো ওটা 1 মাসের 1 বছরে, তাহলে বলো আমাদের অংশ বের হয়েছে কি 1 মাসের অংশ। কি করা দরকার তাহলে? ওই আমাদের যে 1 বছরের যে টাকাটা দেওয়া আছে ওটাকে কি বানানো দরকার? 12 দিয়ে ভাগ, রাইট। তাহলে আমরা শুরুতেই লিখি 1 বছর মানে কি বলো 12 মাস। তাহলে আমরা 1 মাসে রূপান্তর করি, আমরা লিখবো 12 মাসে জমা রাখেন, 12 মাসে জমা রাখেন 14,400 টাকা। অতএব 1 মাসে জমা রাখেন 14,400 ভাগ 12, এটা বের হচ্ছে 1200 টাকা। কত টাকা বলো তো নীর আরেকবার? এই যে 1200 টাকা যে বের হলো এটা কয় অংশের সমান? বসো, থ্যাংক ইউ। প্রশ্ন মতে 1/8 অংশ, 1/8 অংশ সমান 1200 টাকা। 1/8 অংশ সমান 1200। অতএব 1 বা সম্পূর্ণ অংশ, 1 বা সম্পূর্ণ অংশ সমান হবে 1200 ভাগ 1/8। পরের লাইনে 1200 ভাগ চিহ্ন গুণ 1/8 বিপরীত করলে 8 হয়। 8 আর 12 গুণ করলে 96, 9,600 টাকা। অতএব তার মাসিক বেতন 9,600। অতএব তার মাসিক বেতন হচ্ছে 9,600 টাকা। আমরা আরেকবার দেখি, আরেকবার শেখার চেষ্টা করি। বলো এগুলো কি ছিল? ব্যয়। মোট ব্যয় তো যোগ করে এটা তো বুঝেই গেছি। বাকি অংশটা কি করছে উনি? জমা রেখেছেন। তাহলে বলো তো বাকি যে অংশ এটা কি করে বের করব? কত থেকে বিয়োগ? 1 থেকে বিয়োগ করে আমরা 1 মাসের জমা বের করছি। 1 মাসের জমা, এটা 1 মাসে জমা করেন, কারণ এটা হচ্ছে খরচটি 1 মাসের খরচ। তাহলে জমাও করে কি 1 মাসে। কিন্তু বলো তো ওখানে যে টাকাটা দেওয়া আছে ওটা কি 1 মাসের টাকা দেওয়া আছে? কত? 1 বছরের টাকা দেওয়া আছে। তাহলে 1 বছরের টাকাকে আগে কি করলাম আমরা? 1 মাসে রূপান্তর করলাম। 1 বছর মানে 12 মাস। 12 মাসে জমা রাখেন 14,400 টাকা। তাহলে বলো 1 মাসে জমা রাখবে কি করে বের করব? ভাগ করে 1200। এখন বলো তো বাবা এই 1200 টাকা আর এই 1/8 এটা কি একই না আলাদা? কেন? কারণ এটাও 1 মাস, এটাও 1 মাসের অংশ, আর এটাও 1 মাসের টাকা। তাহলে বলো আমরা লিখতেই পারি 1/8 অংশ মানে কয় টাকা? 1200। বের করতে হবে সম্পূর্ণ বেতন, মাসিক বেতন বের করতে হবে। মাসিক বেতন কয় অংশ ধরছিলাম আমরা? এই যে মনে আছে 1 অংশ। তাহলে 1 অংশের মান কি করে বের করব? হয়ে গেল? বুঝছো না? বোঝো নাই? যে অঙ্কগুলো আমরা শিখলাম সবগুলো একই নিয়মের অঙ্ক।